করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড ১৬৪ জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় ১০,০০০। কঠোর বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন। আগামী সপ্তাহে আবারও শুরু গণটিকাদান। ভারত থেকে নেমে আসা ঢলে দেশে প্রকট হতে পারে বন্যা পরিস্থিতি। ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ার শঙ্কায় ১৪ জেলা, দেখা দিতে পারে নাব্য সংকট। বগুড়ায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর বেহাল দশা, ধসে পড়ছে দেয়াল, ভাসছে পানিতে। নির্মাণ পরিকল্পনায় ত্রুটি ছিল, স্বীকার করলেন জেলা প্রশাসক। চট্টগ্রাম বন্দরের গতিশীলতায় বাধা সৃষ্টি করছে মূল পয়েন্টে পড়ে থাকা ২,০০০ কন্টেইনার। খালাসের অপেক্ষায় আরও ৩,০০০, দ্রুত সরানো না হলে অচলাবস্থার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। একদিনে সারা দেশে মারা গেছেন ১৬৪ জন। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৫৫ জন। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু কুষ্টিয়ায় ১৬ জন। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯,৯৬৪ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ অবস্থায় রোগীর চাপ, শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। তৈরি হচ্ছে করোনার নতুন নতুন হটস্পট। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়িয়ে করোনার থাবা এখন ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও। আতঙ্ক আর অনিশ্চয়তায় হাসপাতালে ভর্তি রোগীরা। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৫৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৯ জন ও সিলেট বিভাগে ৮ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৫৫ জন ও জেলায় ১০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ৬৫৫টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৯ জন শনাক্ত হয়েছেন, হার ৩৬.৫%। পোস্ট অপারেটিভ যেখানে নিচ্ছে সেখানেও ট্রিটমেন্ট রেজাল্ট দায়িত্ব ছিল, ট্রিটমেন্ট করেনি। ১২টার পরে আর কোনো সিলিন্ডার ঢোকে না, তাহলে মানুষজন ২টার মানুষজন, ৩টার মানুষজন, সকালে মানুষজন কি করবে? সীমান্তবর্তী জেলা হটস্পট কুষ্টিয়ায় করোনায় সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ৯৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৯২ জন, হার ২৯.৫%। রাজশাহী বিভাগে ১৬ জন ও জেলায় ১ জন মারা গেছেন। আর এ জেলায় ২৪ ঘন্টায় ৯০১টি নমুনা পরীক্ষায় ২৮০ জন শনাক্ত হয়েছেন, হার ৩১%। ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন ২ জন। আর জেলায় ২৪ ঘন্টায় ৭০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১০ জন। ৫ দিন ধরে আমি আইলাম, কিন্তু কোনো সিট পাইতেছি না। গতকালকে আমার রোগী ভর্তি করছে, এই পর্যন্ত এখানে ডাক্তার ঢুকে নাই। ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ শনাক্ত নতুন হটস্পট বরিশালে ৪৮.৩%। ৩২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৫৭ জন। বরিশাল বিভাগে ৯ জন ও জেলায় ৩ জন করোনায় মারা গেছেন। লজিস্টিক সব সাপোর্টেই আমাদের এখানে অপত্তর, কারণ এটা করোনা ডিজাইন হসপিটাল নয়, এটা একটা নির্মাণাধীন বিল্ডিং ছিল। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় বগুড়ায় ৭ জন, ঝিনাইদহে ৭ জন, টাঙ্গাইলে ৬ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, দিনাজপুরে ৪ জন, মেহেরপুরে ৬ জন ও ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। টিকা নিয়ে স্বস্তির খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। ২-১ দিনের মধ্যেই শুরু হবে নতুন করে গণ রেজিস্ট্রেশন, আর টিকাদান শুরু হবে আগামী সপ্তাহে। এদিকে গ্রামেও ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পড়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকা নিবন্ধনের জন্য এবার সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫। করোনা সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। প্রথমে শহরভিত্তিক হলেও এখন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট হানা দিয়েছে প্রত্যন্ত গ্রামেও। অথচ করোনার এই ঊর্ধ্বগতির সময়ে দেশে বন্ধ রয়েছে গণটিকাদান। ভ্যাকসিন সংকটে গত এপ্রিলের শেষ দিকে বন্ধ হয়ে যায় নিবন্ধন কার্যক্রম। তবে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ টিকা আসায় ২.৫ মাস পর আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ফের গণটিকাদান। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মডার্নার টিকা দেওয়া হবে শহর এলাকায়, আর সিনোফার্মার টিকা পাবেন জেলা উপজেলার বাসিন্দারা। ২-১ দিনের মধ্যেই শুরু হবে রেজিস্ট্রেশন। আমরা সব থেকে এলাকায় দেওয়া হবে, আর সিনোফার্ম সারা বাংলাদেশে দেওয়া হবে উপজেলা পর্যন্ত। রেজিস্ট্রেশন যে কোনো দিন শুরু হবে, আজকে কালকে যে কোনো দিন ওপেন করতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা চালু করে দিব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, বর্তমানে আক্রান্তদের ৫০% গ্রামের, তাই গণটিকাদানের ক্ষেত্রে বয়সসীমা আরও ৫ বছর কমিয়ে ৩৫ নির্ধারণ করা হয়েছে। আমাদের ৪০ পর্যন্ত ছিল, এটা ৩৫ পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রীরা তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস। দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এবারের কোরবানির পশুর হাট পুরোপুরি ডিজিটাল করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে চলমান বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানো হয়েছে। তবে কঠোর লকডাউনের 5ম দিনে সড়কে গাড়ির সংখ্যা বাড়ায় কোথাও কোথাও তৈরি হয় যানজট। মোড়ে মোড়ে চেকপোস্ট, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল থাকলেও ঠেকানো যায়নি মানুষের অহেতুক চলাফেরা। কঠোর বিধিনিষেধের 5ম দিনে রাজধানীর রাজপথ যেন ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে। সাধারণ মানুষেরও যাতায়াত আগের তুলনায় বেড়েছে অনেকটাই। অফিস খোলা কিন্তু পরিবহনের ব্যবস্থা নেই, এই অভিযোগ অনেকের মুখেই। আমার আইডি কার্ডটা বাসায় রেখে আসছি, ওইটা আর কি বললাম, তাই বলতেছে মামলা দিতে। এই লকডাউনে 3 দিন বাসায় পড়ে আসছিলাম। কোন অফিস থেকে ফোন এসে আপনার অফিস খোলা, আপনি অফিসে আসেন না কেন? আমার তো অফিস খোলা, এখন চাকরি বাছাইতে হলে তো অফিসে যেতেই হবে। রামপুরা থেকে টঙ্গী যেতে হয় প্রত্যেক দিন, কিন্তু আমি তো গাড়ি পাওয়া খুব মুশকিল, তাই না? রিক্সায় তো আর এই টঙ্গী যাওয়া সম্ভব না। রাজধানীতে ঢোকার মুখে ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহলও। যথাযথ কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে, অন্যথায় আটক, জরিমানা, মামলাও হচ্ছে। তারপরও ঠেকানো যাচ্ছে না অহেতুক আনাগোনা। আজকে ভেহিকল মুভমেন্টটা আসলে অনেক বেশি। আমরা সকাল থেকেই আসলে এখানে চেকপোস্ট করতেছি এবং গাড়িগুলো আমাদের ঘুরাইতে হচ্ছে, আমরা হিমশিম খাচ্ছি। ভেরিফাই করছি, কেউ হয়তো 3 বছর আগের একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, আমরা সেগুলো যাচাই বাছাই করছি আসলে উনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিনা বা টিকা দিতে যাচ্ছেন কিনা। এদিকে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সংক্রমণটাকে রোধ করার জন্য আরো 1 সপ্তাহ এটা বর্ধিত করা হচ্ছে। যে পরিকল্পনাটা হচ্ছে আপনার করোনা এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা। লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না বলে মত বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে পণ্য ওঠানামা পুরোদমে চালু রাখতে গিয়ে মূল পয়েন্টে পড়ে থাকা অফ ডকগামী 2000 কন্টেইনার বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বিভিন্ন জাহাজ থেকে নামানোর অপেক্ষায় রয়েছে অফ ডকগামী আরও অন্তত 3000 কন্টেইনার। এসব কন্টেইনার দ্রুত না নেওয়া হলে বন্দরের কাজে অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরের কাজকে গতিশীল রাখতে 1 দশকের বেশি সময় ধরে অনুমোদন নিয়ে কাজ করছে 18টি বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো বা অফ ডক। প্রথম দিকে মাত্র 34 ধরনের পণ্য সেখানে খালাস হলো, এখন তা 60-এ গিয়ে পৌঁছেছে। বন্দরে আসা কন্টেইনার দ্রুত সময়ের মধ্যে অফ ডকে নেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে অফ ডকগামী কন্টেইনার বন্দরের হুক পয়েন্টে ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোনো কারণবশত যদি না নিতে পারে তাহলে সেটা স্বল্পতম সময়ের জন্য বন্দরে অবস্থান করতে পারে এবং তারপরে কিন্তু তাদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া তাদের করা উচিত। এই অবস্থায় ইয়ার্ডে জট এড়াতে কন্টেইনারগুলো দ্রুত নিজ নিজ অফ ডকে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেলারের স্বল্পতার কারণে এগুলো বন্দরের অভ্যন্তরে থাকে, তো আমরা চাচ্ছি সবগুলো অফডক তাদের কন্টেইনারগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে যায়। বন্দরের তথ্য অনুযায়ী চালু থাকা অফডকগুলোর মধ্যে 6টি প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। তবে লকডাউনের কারণে পর্যাপ্ত বাহন না পাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হলো। কন্টেইনার নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অফডক মালিকদের সংগঠন বিগডা। 40,000-এর কাছাকাছি বন্দরে কন্টেইনার পড়ে আছে, তার মধ্যে ডিপোগামী কন্টেইনার কত 2000-3000। ইম্পোর্ট কন্টেইনারগুলো নিয়ে যাইলে চট্টগ্রাম বন্দর তার ইম্পোর্ট ডিসচার্জিং এবং জাহাজের টানানো ঠিক রাখতে পারবে। 49,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 35,000-এর বেশি। তবে ক্রেন এবং লরি চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। এই কঠোর লকডাউনের মাঝেও পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সবগুলি ট্রেনের চাকা। তার মানে পণ্য ওঠানামা যেমন স্বাভাবিক ডেলিভারি ব্যবস্থাও। আর এই বন্দরের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে সরকারি বেসরকারি 20টির বেশি সংস্থা এবং প্রতিষ্ঠান। এর মাঝে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান জটিলতা সৃষ্টি হলে তার পুরো প্রভাব এসে পড়ে বন্দরের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কয়েকদিনের মধ্যেই উত্তরাঞ্চল সহ দেশের আরও কয়েকটি জেলায় প্রকট আকার ধারণ করতে পারে বন্যা। গবেষকরা বলছেন মূলত ভারতের বিহার, আসাম, মেঘালয় এবং নেপালের অতিবৃষ্টির কারণেই বাংলাদেশে বন্যা চোখ রাঙাচ্ছে।
তাদের শঙ্কা, বন্যার প্রভাবে এবার কমপক্ষে দেশের 14 জেলা ব্যাপক নদী ভাঙনের মুখে পড়তে পারে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দাবি, বন্যা মোকাবেলায় বাঁধ মেরামত সহ তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিবছর দেশে জুলাইয়ের শেষে বা আগস্টে বন্যা আসলেও অতিবৃষ্টির কারণে এবার 1 মাস আগেই পানিবন্দী দেশের বেশ কয়েকটি জেলা। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ধরেছে সুনামগঞ্জ, চাঁদপুর ও কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধেও। গবেষকরা বলছেন, মূলত ভারত, নেপাল, চীন ও ভুটানের পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরে ভারতের বিহার, আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে সেখানে বন্যাও দেখা দিয়েছে। আর তিস্তা, কুশি ও মেঘালয় হয়ে উজান থেকে নেমে আসা সেই পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা তৈরি করছে। গবেষণা বলছে, এবারের বন্যায় দেশের 20টি স্থানের প্রায় 3000 হেক্টর জমি নদী ভাঙনে বিলীনের পাশাপাশি দেখা যেতে পারে নাব্য সংকটও। আগামী 8 তারিখের মধ্যে আমাদের ব্রহ্মপুত্রতে এবং গঙ্গাতেও আমাদের যে ডেঞ্জার লেভেল আছে সেই ডেঞ্জার লেভেল হয়তো ক্রস করতে পারে। সিরাজগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল সহ আরও 4টি জেলায় আমাদের সবচেয়ে বেশি ভাঙনের প্রবণতা। এবং এই শিবচরে আমরা এবারও বলেছি যে এবারেও ভাঙনের পরিমাণ অনেক বেশি। বাঁধকে কোনো জায়গায় কোনো ফাটল হচ্ছে কিনা সেটা দেখা, যে কোন কোন জায়গাগুলো দুর্বল এবং সেই দুর্বল জায়গাগুলোকে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, তারা বন্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরনো বাঁধগুলো মেরামতের পাশাপাশি মোকাবেলায় সব পদক্ষেপ নিয়েছেন। ভৌগোলিকভাবেই ভারতে বন্যা হলে, নেপালে বন্যা হলে, আসামে বন্যা হলে এটা আমাদের দেশে প্রভাব পড়বে। অনেকগুলো বাঁধেই 30-40 বছর আগে করা। পর্যায়ক্রমিকভাবে আমরা সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে, বাঁধগুলোকে উঁচু করছি, প্রশস্ত করছি। ইমার্জেন্সি ওয়ার্ক করা মানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করা। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা প্রচুর পরিমাণে জিও ব্যাগ আমরা নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে সাইটগুলোতে মজুদ রাখি, যেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাজ শুরু করতে পারি। জুলাইয়ের পর আগামী আগস্টের শেষে ও সেপ্টেম্বরেও আরও 2 দফা দেশে বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার 3টি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর কোনোটি পানিতে ভাসছে, আবার কোনোটি ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ঘর নির্মাণে সঠিক স্থান নির্বাচন না করাকেই দায়ী করছেন বসবাসকারী ও সুধীজনেরা। জেলা প্রশাসক স্বীকার করেন, ঘর নির্মাণে পরিকল্পনার ত্রুটি ছিল। স্থানীয় সংসদ সদস্যের দাবি, এসব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের করতোয়া খালের উপর নির্মিত বাড়িগুলো 5 মাস আগে 22টি ঘর বরাদ্দ দেওয়া হলেও 8টিতে লোক উঠেছে। বাকিগুলোতে বিদ্যুৎ আর পানির ব্যবস্থা না থাকায় উঠতে পারেনি। ধসে পড়েছে 8টি ঘর। প্রধানমন্ত্রী যে কাজটা করতে খুব ভালো করছে, কিন্তু মিস্ত্রি এসে খুব কাজ খারাপ করছে। বাথরুমগুলো হাত দিয়ে প্লাস্টার করছে, গাঁথনিও করে নেই, এমন কাজ করে গেছে। আন্ধারের মধ্যে মনে করেন যে মোম জ্বালা থাকতেছি। বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নে পলিপাড়া নির্মিত 9টি পরিবারের ঘরে এখন হাঁটু পানি। নিচু জায়গাতে ঘর করা নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও কর্ণপাত করেনি উপজেলা প্রশাসন। এখন পরিস্থিতি খুব খারাপ, বাসার ভেতর পানি উঠছে। আমার হয়তো একটা ক্ষতি হলে পরে সে ক্ষতির দায়টা কে হবে? বগুড়া সদরে 10টিকা ঘরগুলোর অনিয়ম শুরু থেকেই। নির্মাণের পরপরই ফাটল ধরেছে, মেঝে দেবে গেছে। অবশ্য মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এটা তো অত্যন্ত নিম্নমানের হয়েছে, 1 বছরও যাবে না, 2 বছরও যাবে না, এগুলি সব ধসে যাবে। এতে আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত যে জনগণের টাকা এভাবে নষ্ট হয়ে গেল। আর জেলা প্রশাসক স্বীকার করলেন, ঘর নির্মাণে পরিকল্পনার ত্রুটি ছিল। স্থানগুলো নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, আর নাহলে তো আর এরকম অবস্থা হতো না। আমরা ব্যবস্থা নিচ্ছি। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দাবি, এসব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হোক। গরিবের ঘর নিয়ে যারা খেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। বিশেষ করে এর দায় কোনোভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নবৃন্দ এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়। বগুড়া জেলায় 2 দফায় 1643টি ঘর নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 41 কোটি 20 লাখ টাকা। নির্মিত ঘরগুলোতে এ পর্যন্ত উঠেছেন 800 জনের মতো। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পণ্য সরবরাহ না করতে পারলে ই-ভ্যালি, আলেশামার্টদের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দিতে হবে 10 দিনের মধ্যে, এমন শর্ত উল্লেখ করে
দেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা জারি করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইনে পণ্য কেনাবেচা বা ই কমার্স ব্যবসা পরিচালনা করার জন্য দেশে এতদিন কোনো নিয়মকানুন ছিল না। ফলে ই ভ্যালি, আলিশা মার্ট সহ সব ই কমার্স প্রতিষ্ঠান যে যার মতো লোভনীয় অফার দিয়ে গ্রাহক টানছিল। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে মাধ্যমেই পণ্যের অগ্রিম মূল্য পরিশোধ করবেন ক্রেতা বিক্রেতা, সে মাধ্যমেই টাকা ফেরত দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। রাত ৮টার পর স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান বাবুনগরী। এ সময় তার সঙ্গে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি সহ অন্য নেতারা ছিলেন। রাত 10:30টার দিকে তারা বাসা থেকে বের হয়ে যান। তবে বৈঠকের বিষয়ে কেউ কোনো কথা বলেননি। এর আগে গত 4 মে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। গত মার্চে দেশব্যাপী ব্যাপক সহিংসতা চালায় হেফাজত। এরপরই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ অর্ধশত নেতাকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। ভোরের সময় আরও থাকছে। সবার জন্য পুষ্টি নিশ্চিতে সরকারের 438 কোটি টাকার প্রকল্প। 3 বছরে বসতবাড়ির আঙিনায় করা হবে 5 লাখ বাগান। সব ধরনের সহায়তা দেবে স্থানীয় কৃষি অফিস। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় কাপ্তাই হ্রদের তীরে ধসে পড়ে 5টি দোকান। কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় কক্সবাজারের লাল পতাকা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজ ও কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেখলে মনে হয় আকস্মিক কোনো দুর্ঘটনায় বিধ্বস্ত বিভিন্ন স্থাপনা, কিন্তু তা নয়। অনেকটা সময় নিয়েই ধসে পড়েছে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার 5টি দোকান। দোকানগুলোর পেছনে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। খোঁড়াখুঁড়ি এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে দোকানের পাশের মাটিতে দেখা দেয় ফাটল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করায় সোমবার সকালে একে একে ধসে পড়ে দোকানগুলো। অপরিকল্পিতভাবে মাটি খনন করার কারণেই মূলত আমাদের এই 5-6টা দোকান যা আছে সবগুলা ধসে পড়ছে। লোক চাইছি, রড চাইছি, তোরা বলে যে আমাদের কন্ট্রাক্টর কিছু বলে নাই, আমরা কোথেকে ইয়ে করবো। সবাই বলছিলাম, বলার পরে উনি খোদায় কাজ আপনারা নিজেরাই করেন। দেখতে পাই যে এখানে কোনো লোক ছিল না, যারা ছিল 2-1 জন তারা বের হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যানার ও লাল পতাকা টাঙিয়েছে জেলা প্রশাসন। গত 4 দিনে এখানে 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পৌর শহরের 12টি ওয়ার্ডের মধ্যে 8টিতেই পাহাড় ধসের আশঙ্কায় খোলা হয়েছে 12টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টি বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেবে প্রশাসন। তাদের জন্য আশ্রয়স্থল রাখা এবং আশ্রয় কেন্দ্রে যে সব পানি ইত্যাদির ব্যবস্থা করা, এগুলো প্রশাসন সবসময় প্রস্তুত থাকে। এর আগে চলতি বর্ষা মৌসুমেই কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন 2 রোহিঙ্গা সহ 4 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সবার জন্য পুষ্টির প্রাপ্যতা নিশ্চিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে আগামী 3 বছরে বসতবাড়ির আঙিনায় এ ধরনের 5 লাখ বাগান করার প্রকল্প নেওয়া হয়েছে। এজন্য চাষিদের পরামর্শ সহ সব ধরনের সহায়তা দেবে স্থানীয় কৃষি অফিস। কৃষিমন্ত্রী বলছেন, 438 কোটি টাকার এই প্রকল্প থেকে সর্বোচ্চ সুফল পেতে কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রম। কেরানীগঞ্জ ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ। বাড়ির আঙিনায় ছোট্ট পরিসরে বাগান পরিচর্যায় ব্যস্ত জয়নুল আবেদিন নামে বাসার কেয়ারটেকার। গত বছর থেকে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বেশ কয়েক রকম শাকসবজি ও ফলমূলের চাষ করে আসছেন তিনি। এগুলা বুনি মনে করেন আমাকে হয়, আবার মালিকেরও কিছু দেয়। তার মতো কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল হক সহ অনেকেই জানালেন এই পুষ্টি বাগানের সুবিধাভোগের কথা। বাঁধাকপি, ফুলকপি গতবার 800 চারা লাগাইছে এই জায়গার মধ্যে, ভালো পয়সা পাইছি। বাজারে হবে কি নিজেরা কই, আত্মীয় স্বজনরাও দেই। সবজি বাগান করি, ছাত্রছাত্রীরা
আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে। কৃষি মন্ত্রণালয় বলছে গত বছর মুজিব শতবর্ষে সারা দেশে গড়ে তোলা হয়েছে 1,41,000 পারিবারিক পুষ্টি বাগান। আরও 5 লাখ পুষ্টি বাগান তৈরিতে নেওয়া হয়েছে 438 কোটি টাকার প্রকল্প। বছর জুড়ে ফলন পেতে প্রকল্পের আওতায় দেওয়া হবে উন্নত বীজ, যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা। মাত্র 1.5% জায়গার মধ্যে অনেকগুলো আইটেমের আমরা ফসল করব। পরিবারের পুষ্টি গোডাউন হিসেবে কাজ করবে। দেশে পারিবারিক পুষ্টি বাগান তৈরির উপযুক্ত বসত বাড়ি রয়েছে 2,53 লাখ। মেধাভিত্তিক মানব সম্পদ তৈরিতে প্রতিটি পরিবারে পুষ্টির প্রাপ্যতা নিশ্চিতে প্রকল্পটি সফল করতে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এখন আমাদের অগ্রাধিকার হলো পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্য। এই জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে। সচিব থেকে শুরু করে আমি নিজেও আমরা মাঠ পর্যায়ে যখনই যাই তখন এগুলো দেখব এবং এগুলোর উপরে আমরা রিপোর্ট দেব সঠিকভাবে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে কৃষি মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা সম্ভব নয়। তবে এর উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষ জানলেও পুষ্টি সম্পর্কে সচেতন হলে সব বাড়ির আঙিনাতেই খুব সহজে এমন বাগান গড়ে তোলা সম্ভব। রান্নার ঠিক আগ মুহূর্তে যে বাগান থেকে আসবে নিত্যদিনের দরকারি টাটকা শাকসবজির বেশিরভাগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। করোনা পরিস্থিতি ও কোরবানির ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। প্রথম দিন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর শুরু হয় কার্যক্রম। ব্যাপক চাহিদার মুখে পণ্য শেষ হয়ে যায় 2 থেকে 4 ঘন্টার মধ্যে। তবে ট্রাকের পেছনে দাঁড়ানো ভোক্তাদের মধ্যে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই। টিসিবি বলছে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ। কার আগে কে পণ্য হাতে পাবেন সেই প্রতিযোগিতায় কঠোর লকডাউনের মধ্যেও টিসিবির ট্রাক সেল কার্যক্রমে উধাও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। বাজার দর থেকে টিসিবির পণ্যের দাম বেশ কম, চাহিদা বেশি। তাই তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নানা শ্রেণী পেশার ভোক্তাদের। দীর্ঘ অপেক্ষার পর যেন খালি হাতে ফিরতে না হয় সেজন্য বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। করোনার সবাই বেকার, 2 টাকা কমের জন্য সবাই সিরিয়াল দিতেছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য টিসিবি হচ্ছে সবচেয়ে ভালো একটা পন্থা। সব দিক দিয়ে সমস্যা, এই জন্য এদিকে একটু কমে পাই, মূল্যে পাই, আমরা এখানে আসছি। বিক্রি শুরু করছি 12টায়। পণ্য না পাওয়ার আশঙ্কাতেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না বলে জানালেন ভোক্তা ও ডিলাররা। কার আগে কে নিবে, সিরিয়াল মেনটেন নাই, মানে যে যেভাবে পারে আর কি। না, আমাদের স্বাস্থ্যবিধি আসলে যেটা সরকারি নির্দেশনা এটা অমান্য হইতেছে। 1.5 ঘন্টা রোদ্রে দাঁড়ায় আসছি, এখনো পাইনি। তেল পাবো না, শুধু চিনি আর ডাল দিবে। এখানে 1 টাকা 2 টাকা আসলে মানে সবাই পেয়ে যেত। মাল বেচা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন যে পরিমাণ লোক আছে আমরা পুরো কভার করতে পারবো না। করোনাকালে টিসিবির পণ্যের চাহিদা বেড়েছে, তাই বাড়ানো হয়েছে পণ্যের পরিমাণ ও ট্রাকের সংখ্যা। গতকালকে কোনো টাকা জমা করতে পারি নাই। আজকে সকালে ব্যাংকিং আওয়ার খোলার পরে টাকা জমা নিয়ে পণ্য দেওয়ার কারণে এই জন্য একটু দেরি হয়েছে। আগামীকাল এই সমস্যাটা থাকবে না। চাহিদা বেড়ে যাওয়ার ফলে আগে যেটা 400টায় করতাম, এখন 450টা ট্রাকের মাধ্যমে হচ্ছে। পণ্য আগে 1800 থেকে 2000 কেজি দেওয়া হলো, এবার 2100 থেকে 2200 কেজি করে দেওয়া হচ্ছে। সচেতনতার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রতিটাকে সর্বোচ্চ 800 কেজি চিনি, 600 কেজি মসুর ডাল আর 1200 কেজি সয়াবিন তেল বরাদ্দ দিয়ে সারা দেশে 450 ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, যা চলবে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার উপর চাপ কমাতে আগামীতে খুচরা পর্যায়ে বিভিন্ন খাতে ভ্যাটের হার কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। গতকাল সকালে সেগুনবাগিচায় এনবিআর এর সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের ব্যয় সংকুলানের মতো যথেষ্ট রাজস্ব আহরণ করতে পারি, অটোমেটিক্যালি আমরা রাজস্ব চাপ জনগণের উপর কমিয়ে দেব। এইবার আমরা রেস্টুরেন্টে ভ্যাটের হার কমিয়ে দিয়েছি। ভবিষ্যতে অব্যাহত থাকবে অন্যান্য সেক্টরেও ভ্যাটের হার কমানোর। আমরা দেখব যে এটার রেসপন্স কেমন আসে, যে ভ্যাটের হার কমালে জনগণ বা ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট দেয় কিনা। কর ফাঁকি দেওয়ার জন্য আমার কর কর্মকর্তাদেরকে নষ্ট করবে, আবার অভিযোগও করবে। সেই জায়গাটা ভালো করে দেখেন। ভোরের সময় আরও থাকছে। করোনায় এবছরও রথযাত্রা আয়োজন নিয়ে অনিশ্চয়তা। মাটির তৈরি সামগ্রী নিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা, অস্তিত্ব সংকটে কুমার পরিবারগুলো। যমুনার পাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে ফসলি জমি ও বাড়িঘর। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের।
প্রতি বছর নদী ভাঙন হলেও কোনো স্থায়ী সমাধান নেই বলে অভিযোগ স্থানীয়দের। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দৌলতপুর উপজেলার জিয়নপুর, বাঁচামারা, বাগুটিয়া ও চরকাটারি ইউনিয়নের যমুনা তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মাত্রা বেশি জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা, বোনা, আমতলি ও পংতিরছা এলাকায়। ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পারের মানুষ। উপজেলার ৫০০ মিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন ব্যবস্থা নিলেও প্রায় ১,৫০০ মিটার এলাকা রয়েছে বেশি ঝুঁকিতে। আমার ৩ ভাগি জমি আছিল, তার 2 ভাগি ভাঙে গেছে। এখন আমার তো কিছু নাই। প্রতি বছরে আসলে কেউ তো এটা রক্ষা করে না। বাড়িতে গাঙ্গের মধ্যে পড়ে গেছে। ক্ষেত খোলা, তিল ধান যা ছিল সবই চলে যাইতেছে নদীতে। আমার সরকারের কাছে আর কিছু নেই, এই নদীটা ভাঙর আমরা একটু রক্ষা চাই। এবার থেকে 3 বার ভাঙছে, কোন জামো অসহায় মানুষ আর কোনো ঠিকানা নাই, এই জন্য রাস্তাঘাটে থাকতে হইব। প্রতি বছর এই এলাকায় ভাঙন হলেও ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বরাদ্দ আসে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা সরকারের কাছ থেকে আমরা কোনো কিছুই যাদের বাড়ির নদীতে ভাঙছে তাদেরকে দিতে পারি নাই। তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আমতলিতে একটি আশ্রয়ণ প্রকল্প এবং বাজারঘাট, যেখান থেকে যে বাজারে আমার এই উপজেলার সর্বোচ্চ রাজস্ব আসে ওই বাজার থেকে, সেই বাজারটিকে রক্ষা করা দরকার। দৌলতপুরে এরই মধ্যে 10টি গ্রামের 50টিরও বেশি বাড়ি ও প্রায় 100 হেক্টর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। নদ নদীতে পানি বাড়ায় গাইবান্ধার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ইতিমধ্যেই গাইবান্ধার যে নদ নদীগুলো আছে, বিশেষ করে তিস্তা, ঘাঘট, যমুনা, ব্রহ্মপুত্র, এই নদ নদীগুলোতে ইতিমধ্যেই পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আর পানি বাড়ার কারণে এই নদ নদীগুলোর অববাহিকায় যে জনপদ আছে, আপনার গ্রাম, গঞ্জ, চর, দ্বীপচর, এইসব জায়গায় কিন্তু ইতিমধ্যেই নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে অনেকের ভিটে মাটি নদী গর্ভে বিলীন হয়েছে, অনেকেই ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। তারা ভেসে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় কোনো আশ্রয় না থাকার কারণে। আমরা এখন যে জায়গাটিতে ইমদাদ অবস্থান করছি, এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রাম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীর পাশের যে গ্রামটি, এই গ্রামের প্রায় ছুঁই ছুঁই করছে পানি। আসলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি বলছেন যে আগামী 8 তারিখ নাগাদ এই ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আপনার বিপদ সীমা অতিক্রম করার একটা আশঙ্কা আছে। আর আপনাকে বলি যে ইতিমধ্যেই এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এখানে ভাঙ্গন ঠেকাবার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গতকাল 2,69,00,000 টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং এর কাজের উদ্বোধন করা হয়েছে। আমরা এখানে কিছু বস্তা দেখতে পাচ্ছি, হয়তো এই বস্তাগুলো এখানে ফেলা হবে, আজ থেকে শুরু হবে। আর আপনাকে বলি যে এই গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, এই উপজেলাগুলোতে আপনার নদী ভাঙ্গন কিন্তু একটা দীর্ঘদিনের একটা সমস্যা আমরা বলতে পারি। বিশেষ করে এই এলাকায় যে ফল ফসলের প্রাচুর্যে ভরা গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষগুলো কিন্তু প্রায়ই নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদেরকে বাঁধে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে হয়। আসলে তাদেরকে অনেককেই আবার বাড়িঘর ছেড়ে তাদেরকে আশ্রয় নিতে হয় বিভিন্ন জেলায়, উপজেলায় তাদেরকে কচুরি পানার মতো ভেসে বেড়াতে হয়। আপনাকে যদি বলি, আমার কাছে যে তথ্য আছে একটি বেসরকারি সংগঠনের তথ্য অনুযায়ী, আমাদের এই অঞ্চল বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী থেকে প্রতি বছর গড়ে অন্তত 30,000 মানুষ যারা এলাকা ছাড়া হয় এই নদী ভাঙ্গনের কারণে। আর গেল 10 বছরে এই এলাকা থেকে ভূমিহীন এবং গৃহহারার সংখ্যা নদী ভাঙ্গনের কারণে অন্তত 4 লাখ পরিবার যারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, যাদের আবাদি জমি গ্রাস করেছে সর্বগ্রাসী যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ এই অঞ্চলের যে নদ নদীগুলো আছে। তো সেই কারণে আসলে এই এলাকার যে নদ নদীগুলোর যে ভাঙ্গন, সেই ভাঙ্গনের যে তীব্রতা বৃদ্ধি পায়। বিশেষ করে বর্ষাকালে নদ নদীগুলোতে পানি বাড়ার সময় এক দফা ভাঙে, আবার যখন পানি কমতে থাকে তখন যে আরেক দফা ভাঙ্গন, এই 2 দফার ভাঙ্গনে কিন্তু এই এলাকার মানুষগুলো নিঃস্ব হয়। বিশেষ করে চর, দ্বীপচরে যারা বসবাস করে
তারা কিন্তু আপনার হচ্ছে পানি সামান্য পানি বাড়লেও দ্বীপ চরে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হতে হয়। পানি বাড়ার সাথে সাথেই তাদের বাড়ি ঘরে পানি উঠে যায়, আশ্রয় হারা হয়ে যায়। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় একজন সংবাদকর্মী শাহ আলম জাদু, তিনি এই মুহূর্তে আমার সাথে আছেন। আচ্ছা জাদু ভাই, এই এলাকার মানুষ তো প্রায় নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আসলে নদী ভাঙ্গন ঠেকাবার জন্য স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? ধন্যবাদ। আসলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি, এখানে উত্তর উড়িয়া থেকে যদি কাবিলপুরের সামানো পর্যন্ত এখানে 2 কিলোমিটার একটা ক্রস বাঁধ, ব্রহ্মপুত্রের যে শাখা নদী, এই শাখা নদীতে যদি একটা ক্রস বাঁধ দেওয়া যায় তাহলে এই এলাকার প্রায় হাজার হাজার পরিবার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি এটা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে এবং তারা এই নতুন করে এই এলাকাটা জেগে উঠবে। জেগে ওঠার ফলে ফসল অর্থনৈতিকভাবে এই এলাকার মানুষ আরো চাঙ্গা হয়ে যাবে। বিশেষ করে আমরা যেটা মনে করছি যে এই এলাকা তখন আগের যে ধন্যবাদ জাদু ভাই। আমরা কথা বলছিলাম স্থানীয় সংবাদকর্মী শাহ আলম জাদুর সাথে। আসলে আমার কাছে এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া থেকে নদী ভাঙ্গনের সবশেষ খবর। ইমদাদ। গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। সোনালী ব্যাংকের গাজীপুর শাখা থেকে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন পুলিশ সুপার SM শফিউল্লাহ। তিনি জানান, সোনালী ব্যাংক গাজীপুর শাখার হিসাব রক্ষণ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া বিল দিয়ে প্রায় 2.5 কোটি টাকা কৌশলে কুড়িগ্রামের নাগেশ্বরী শাখায় ট্রান্সফার করা হয়। পরবর্তীতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে পরিমাণ দেখে সন্দেহ হয়। ম্যানেজার শ্রীপুর শাখায় মুঠোফোনে খোঁজ নিতে গেলে আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়। পরে অভিযুক্ত শাহ পালোয়ান মোহাম্মদ স্বপন ও নিখিল চন্দ্র বর্মনকে গ্রেফতার করে পুলিশ। গেল শনিবার এই ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। ধরা হয়েছে টাকার সব রিকভারি। বিভিন্ন জায়গায় তারা অপকৌশল অবলম্বন করে এবং বিভিন্ন পেপারস রেডি করে সরকারি টাকা আত্মসাতের কাজে নিয়োজিত। আমরা নিঃসন্দেহে এর বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবার ঢাকায় কোরবানির পশু আনতে ক্যাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। তেজগাঁও রেল স্টেশনে নামবে গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে 6টি ট্রেন। গরুর প্রতি খরচ পড়বে 500 টাকা। নাজবুস সালেহি জানাচ্ছেন বিস্তারিত। সড়ক পথে যানজট সহ নানা ঝক্কি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে ঢাকায়। কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ক্যাটল সার্ভিস নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর পশু পরিবহনের সুযোগ ছিল শুধুমাত্র ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সাথে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। গত বছর 2টি ট্রেন চললেও এবার চলবে 6টি ট্রেন। ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। অলরেডি মাঠ পর্যায়ে আমাদের লোকজন প্রশাসনিকভাবে ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করা, খামারিদের সঙ্গে যোগাযোগ করা, সবার সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করতেছে। স্থান স্বল্পতার কারণে এবার কমলাপুর নয়, গরু নামানো হবে তেজগাঁও রেল স্টেশনে। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। ভাড়া খুবই রিজনেবল। চাহিদার উপর নির্ভর করে যে কয়টা ট্রেনে আমাদের দরকার হবে আমরা সেই কয়টা ট্রেনই প্রোভাইড করব। পশু পরিবহনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, RNB এবং রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কমলেও প্রতিদিনের মৃত্যুর মিছিল আতঙ্কিত করে তুলছে। জনবল সংকটের মধ্যে রোগীর এমন চাপে হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। এই মুহূর্তে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। যাব তার কাছে। ইমদাদ, সীমান্ত জেলা সাতক্ষীরার করোনার সংক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে, প্রতিদিন হাসপাতালে নতুন নতুন রোগী ভিড় জমছে, প্রতিদিন মারা যাচ্ছে কেউ না কেউ। গত 24 ঘন্টায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে
5 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়াও একজন বেসরকারি হাসপাতালে একজন করোনা আক্রান্ত হয়ে একজন ডাক্তার মারা গেছেন, আলী আশরাফ নামে একজন ডাক্তার মারা গেছেন। এভাবেই প্রতিদিন আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল নতুন রুগী ছিল এই করোনার ডেডিকেটেড হাসপাতালের 41 জন। এ নিয়ে 200-250 সিটের এই ডেডিকেটেড হাসপাতালে 281 জন ভর্তি ছিল করোনায় আর রুগী। এইভাবেই হিমশিম খাচ্ছে ডাক্তার, হিমশিম খাচ্ছে নার্সরা। তাদের যে করোনার ট্রিটমেন্ট দিতে যে জনবল দরকার সেই জনবল তাদের নাই বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে। করোনার এই জনবল সংকটের কারণেই হাসপাতালে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে, দূষণ হচ্ছে পরিবেশ এবং একই বাথরুমে করোনা রুগী, একই বাথরুমে স্বজনরা ব্যবহার করার কারণেই সংক্রমণ আরও বৃদ্ধি পাচ্ছে। আর তাছাড়াও আপনাকে একটি জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে সাতক্ষীরায় করোনা পরিস্থিতি সংক্রমণটা কোনো রকমেই দমানো যাচ্ছে না, কারণ স্বাস্থ্যবিধি মেনে কেউ চলছে না। বিশেষ করে শহরে কিছুটা লকডাউনে প্রভাব পড়লেও গ্রামে গঞ্জে কোনো রকম প্রভাব পড়েনি। আমাদের ভোমরা বন্দরে যে ভারতীয় ট্রাক ড্রাইভাররা আসছে সেখানেও সেই স্বাস্থ্যবিধি যেভাবে মানার কথা সেভাবে মানা হচ্ছে না। আমাদের এ জেলায় যদি আপনাকে একটা পরিসংখ্যান জানাতে চাই এমদাদ, সেটা হচ্ছে আমাদের 3664 জন করোনায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত। 377 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, একই সাথে 76 জন মারা গেছে করোনায় আক্রান্ত রোগী। করোনার যে প্রাদুর্ভাব আমাদেরকে যে প্রভাব ফেলছে, এই প্রভাবকে কোনো রকমে কমানো যাচ্ছে না। হিমশিম খাচ্ছে ডাক্তার, নার্স। মানে কর্তৃপক্ষ বারবার চাহিদা দিচ্ছে 20 জন ডাক্তারের, 50 জন ক্লিনারের অভাবে বিশেষ করে করোনা ডেডিকেটেড হাসপাতালে যে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে এ নিয়ে স্বজনরা মানে হাউতাশ করছে। তাদের কথা হচ্ছে যে এই পরিবেশে তো রুগী আরও বেশি মানে মুমূর্ষ হয়ে পড়ছে। বিশেষ করে একটি বিষয় জানাতে চাই, করোনা রুগীর ডেল্টা ভ্যারিয়েন্টের এই রুগীর সবচেয়ে আগে দরকার অক্সিজেন। এই অক্সিজেন নিয়েই কিন্তু উৎকণ্ঠায় থাকে সবসময় রোগী এবং স্বজনরা। একই সাথে ডাক্তারও অনেক সময় এই উৎকণ্ঠায় থাকে কখন না অক্সিজেনের ফ্লো কমে যাবে, কারণ এই করোনা রোগীর মূল উপাদানই হচ্ছে অক্সিজেন। তাদের এই শ্বাসকষ্ট রক্ষার জন্যে যে অক্সিজেনের প্রয়োজন, সেই অক্সিজেনটি কিন্তু সব সময় মজুদ না পেলে তাদেরকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর বলে জানিয়েছে আমাদের এই করোনা ডেডিকেটেড হাসপাতালের কর্তৃপক্ষ। এমদাদ, এই ছিল সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র। মমতাজ আহমেদ বাপি যোগ দিয়েছিলেন সাতক্ষীরা থেকে। মহিলাদের ঝরে পড়া চুল এখন রপ্তানি হচ্ছে বিদেশে, কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। চুলগুলোকে বিভিন্ন ধাপে গুছিয়ে তৈরি করছেন পরচুলা, বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা। সরকারি সহায়তা পেলে এই শিল্প থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একটা সময় গ্রামেগঞ্জে এমনকি শহরেও চিরুনিতে লেগে থাকা চুল যেখানে সেখানে ফেলে দিতেন মহিলারা। তখন তারা জানতেন না এই চুল কতটা মূল্যবান। শেরপুরে আজ আর এই চুল কেউই ফেলে দিচ্ছেন না, গুছিয়ে রাখছেন ঘরের কোনো এক কোণে। হরেক মাল বেচতে আসা ফেরিওয়ালার কাছে এই চুলের বিনিময়ে নানা প্রকার সাংসারিক তৈজসপত্র কিনে নেন তারা। ফেরিওয়ালার কাছ থেকে সংগ্রহ করা চুল দিয়ে গ্রামের মহিলা ও শিশুদের দিয়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন ধাপে গুছিয়ে পরচুলা তৈরি করে নেন ব্যবসায়ীরা। চুলের টাকা দিয়ে আমি খুব উন্নত করছি, বিভিন্ন রকম জিনিস নিয়ে বেড়াই, দিয়ে আমরা মানে চুলের বিনিময়ে বিক্রি করি। সংসারের সচ্ছলতা ফেরাতে গ্রামের নারী ও শিশুরা নির্দিষ্ট কেন্দ্র থেকে এই চুল সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে বসে কাজ করেন। পরচুলা তৈরি করতে কয়েকটি ধাপ পেরিয়ে যেতে হয়, প্রতিটি ধাপে রয়েছে ভিন্ন ভিন্ন মজুরি। পরচুলা তৈরির এই কাজটি নতুন হওয়ায় গ্রামগঞ্জের মানুষের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের এক বিরাট ক্ষেত্র। ক্লাস
পড়ে পড়ি, স্কুল বন্ধ, তার জন্য ক্যাব বানাচ্ছি। আয় রোজগার খুবই ভালো। এই পরচুলা তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয়। সে অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে আরও বেশি বেশি বিদেশি কার্যাদেশ ও সরবরাহ করতে পারবেন বলে দাবি এখানকার ব্যবসায়ীদের। এই ব্যবসাটা দাঁড়া করাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। আমার এই ব্যবসাটার মধ্যে যদি সরকারে যদি এই ঋণ দিত তাহলে আমার ব্যবসাটা আরো আগাইতে পারতাম। এ পেশায় জড়িতদের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিল স্থানীয় বিসিক। আমরা বিসিক জেলা কার্যালয় শেরপুর হতে এই নতুন সম্ভাবনাময় উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা প্রদান করব। শুরুতে দু একজন এ চুলের কাজ করলেও বর্তমানে জেলার 5টি উপজেলায় 85 জন ব্যবসায়ী রয়েছেন। এলাকা ভিত্তিক কেন্দ্র করে দেয়া প্রত্যেক কেন্দ্রে শতাধিক শ্রমিক কাজ করেন। আর জেলাতে এখন প্রায় 45,000 মানুষ এই পেশার সাথে জড়িত। সময় সংবাদ, শেরপুর। রথযাত্রা সামনে রেখে বানানো মাটির তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। করোনায় লকডাউনের কবলে পড়ে দুটি বৈশাখী মেলার মতো এবার রথের মেলাও চ্যালেঞ্জের মুখে। এতে ক্ষতির শিকার হচ্ছে কুমার পরিবারগুলো। মুন্সিগঞ্জের কুমারপল্লীর খবর জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। কুমারপাড়া মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে রথমেলাকে সামনে রেখে মাটি দিয়ে হাতিঘোড়া ও নৌকা স্টিমার সহ নানা তৈজসপত্র তৈরি ও বিক্রির উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। কিন্তু সারা দেশে চলছে করোনার কঠোর বিধিনিষেধ। রথও আসন্ন। লকডাউনের কবলে পড়ে গত দুটি বৈশাখী মেলা হয়নি। বছরাধিকাল ধরে বিভিন্ন গ্রামীণ মেলাও বন্ধ। গেল বছরের মতো এবারও রথের মেলা হবে কি? আগে দইয়ের চাহিদা হিসেবে নিতে, এখন কাপ ঠাপ বেরিয়ে এখন আমাদের এগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে। মাল পুরা থইছি ফাল্গুন মাসে, এরও বেচা কিনি নাই। কি করবো ব্যবসা? আমরা এই ব্যবসা ছাড়া তো অন্য কোনো ব্যবসা নেই। যদি মেলা হয় তাহলে দুইটা পয়সা পাবো, যদি মেলা না হয় তাহলে আমাদের এগুলো আর পরে থাকবে, নষ্ট হবে। একের পর এক চ্যালেঞ্জ থাকার পরও বংশ পরম্পরায় পেশা ধরে রাখা কুমার সম্প্রদায়ের পরিবেশ বান্ধব মৃৎশিল্প এখন অস্তিত্ব সংকটে। স্থানীয় জনপ্রতিনিধির মতে এদের রক্ষায় এখন প্রয়োজন জরুরি পদক্ষেপ। ক্ষুদ্র শিল্প হিসাবে গ্রহণ করে এটাকে উন্নত করে দেওয়া দরকার। তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশের আর্থিকভাবে বাংলাদেশের অনেক উন্নত হবে। সাধারণত এই জেলার অধিকাংশ কুমার পরিবারেরই আয়ের অন্যতম উৎস এসব মেলা। রথ উৎসবকে সামনে রেখে কুমার সম্প্রদায় এখন নানা রকম সামগ্রী তৈরির ব্যস্ততা চলছে। কিন্তু করোনার মহামারীর কারণে আসন্ন রথ উৎসবে মেলা হবে কি হবে না সেটি নিয়ে সংশয় আছে এখানকার শতাধিক কুমার পরিবার। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কঠোর বিধি নিষেধের মধ্যেও ঘোড়াঘাটে পাইকারি মাছের বাজার জমজমাট। গেল বছর মাছ নিয়ে বিপাকে পড়লেও এবার বিক্রির পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি মৎস্য চাষিরা। জলাশয়গুলোতে পানি বাড়ায় বেড়েছে মাছের সরবরাহ, সেই সঙ্গে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট। কঠোর লকডাউনের মাঝেও জেলার সর্বদক্ষিণে ঘোড়াঘাটে মাছের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে চলছে বেচাকেনা। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও মাছ চাষিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাজারটি। সরবরাহ বাড়ায় এখানে বেড়ে গেছে মাছের দামও। কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। চলমান লকডাউনে মাছ বিক্রির পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি মৎস্য চাষিরা। বিভিন্ন জায়গা থেকে আসে এবং আমাদের পার্শ্ববর্তী কতোয়া নদী থেকে মাছ আসে। সব ধরনের মাছ ওঠে, শিঙ্গি, পবদা, রুই, কাতলা। প্রতিটা দিন মাছ নিয়ে আসে ভরপুর করে, ঘন্টা দুয়েকের মধ্যে মাছ বিক্রি হয়, মাছের দাম ভালো এখানে। বর্ষা মৌসুমে নদী ও জলাশয়গুলোতে পানি বাড়ায় এখানে বেড়েছে মাছের সরবরাহ। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে পরিবহন খরচ বেশি হওয়ায় মাছের দামও কিছুটা বাড়তি। আগের চাইতে এখন বর্তমান আপনার 20 থেকে 30 টাকা কেজি মাছের দাম বেশি। মাছের কোয়ালিটিও ভালো, কিন্তু দামটা একটু বেশি। যাই মোটামুটি কেনার মতো ফেসিলিটি জায়গা। এই মাছটার ওজন হচ্ছে 3 কেজি, দাম আসবে 300 টাকা কেজি, 900 টাকা। মোটামুটি আমাদের ঘোড়াঘাটে এখানে মাছের দাম ভালো। প্রতিদিন মাছের এই পাইকারি বাজারে প্রায় অর্ধ কোটি টাকার মাছ বেচাকেনা হয়ে থাকে। সময় সংবাদ, হিলি। হবিগঞ্জের পাইকারি বাজারে বেড়ে গেছে সবজির দাম। গত কয়েকদিনের বৃষ্টিতে ক্ষেতের সবজি নষ্ট হওয়ার পাশাপাশি
সংগ্রহে ভোগান্তি থাকায় সবজির সরবরাহ কম। ব্যবসায়ীরা বলছেন এরই প্রভাব পড়েছে দামে। হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় এই পাইকারি বাজারটি কোর্ট স্টেশন এলাকায়। ভোরের আলো ফোটার সাথে সাথে জমি থেকে তোলা টাটকা সবজি নিয়ে এখানে আসেন কৃষকরা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজারটি। ভোর 5টা থেকে 9টা পর্যন্ত এখানে চলে বেচাকেনা। টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম, ফলে প্রকারভেদে সবজির দাম প্রতি কেজি 5 থেকে 10 টাকা বেশি। তবে স্থান সংকুলান না হওয়ায় বেচাকেনার ক্ষেত্রে সমস্যা হয় বলে জানান আড়তদাররা। চাষি বাজারে টাটকা শাকসবজি এবং নিরাপদ বিষমুক্ত সবজি পাওয়া যায়। এখান থেকে আমরা প্রায় এখান থেকে সবজি খরিদ করে থাকি। বিষমুক্ত মাল পাওয়া যায়, এলাকার মাল হয়, গৃহস্থের মাল হয়, পাইকারি মাল হয়, আমরা নিয়ে কুস্তা বিক্রি করি। বাজারে ভালো সবজি পাওয়া যায়, দাম কম, এই জন্য আইসি সবজি কিনবার লাগে। মেঘ বৃষ্টির কারণে সবজির দামটা একটু বেশি, মানে এখন সব ধরনের সবজি পাওয়া যায় ভেজাল মুক্ত। পরিকল্পিত উন্নয়ন করা হলে এ বাজারে বেচাকেনা আরও জমত বলে মনে করে পরিচালনা কমিটি। অবকাঠামোগতভাবে যদি সেটাকে সুন্দর করা হয় এবং পরিকল্পনা অনুযায়ী বাজারটা তৈরি করা হয়, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি বেশি মানুষ সবজি নিয়ে আসবে, বাজারের প্রসারতা লাভ করবে। সরকারি হিসেবে জেলায় এবছর 16,000 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,000 মেট্রিক টন। সময় সংবাদ, হবিগঞ্জ। ফ্রান্সে করোনার চতুর্থ ধাপের ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সরকারের একজন মুখপাত্র। দেশটিতে করোনার ভারতীয় ডেল্টা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। আবারও করোনার ঢেউ আসার খবরে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে ক্রমান্বয়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে চলেছে। কয়েক সপ্তাহ করোনার সংক্রমণ অনেকটা কমে আসার পর গেল কয়েকদিন থেকে আবারও সংক্রমণ কিছুটা বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এমনটাই জানা গেছে। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী শঙ্কা প্রকাশ করে বলেছেন, ফ্রান্সে আগামীতে করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। একইভাবে দেশটির সরকারের একজন মুখপাত্র আগামী জুলাইতে ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন। যেহেতু সংশ্লিষ্টরা বলছেন চতুর্থ ধাপ আসার শঙ্কা রয়েছে, তাই আমিও মনে করি সচেতন হতে হবে। ইতিমধ্যে ফ্রান্সে 50%-এরও বেশি মানুষ প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 30%-এর উপরে। ভ্যাকসিন নেয়ার হার যত বাড়বে তত করোনার ঝুঁকি কমে আসবে। করোনার বিরুদ্ধে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি সবাইকে ভ্যাকসিনের আওতায় আসার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে ফ্রান্সে আবার করোনার চতুর্থ ঢেউ আসতে পারে এমন খবরে কিছুটা উদ্বিগ্ন সাধারণ মানুষজন। ফ্রান্সে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন 3,39,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 50%-এর উপরে। আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 2,10,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 32%-এর কাছাকাছি। ফ্রান্সের চতুর্থ ধাপে করোনার ঢেউ আসলে পরিস্থিতি কী হবে তা ভেবে এখনই কিছুটা শঙ্কিত সাধারণ মানুষজন। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও পবিত্র হজের জন্য সোমবার থেকে 23শে জুলাই পর্যন্ত অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও তার আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে 10,000 রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরব থেকে বিস্তারিত সে খবর জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজের আগ মুহূর্তে কিন্তু এই ধরনের একটি নিষেধাজ্ঞা আসে, অর্থাৎ সর্বসাধারণের যে প্রবেশাধিকার হজের যে নির্ধারিত স্থানগুলোতে সেগুলোতে প্রবেশের জন্য পবিত্র হজে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে এবং অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে কিন্তু সৌদি সরকার এই সিদ্ধান্তটি নিয়ে থাকে। যদিও আভ্যন্তরীণ ভাবে হাজিরা অংশ নিচ্ছে, তারপরে কিন্তু ঠিক অতিরিক্ত কোনো ধরনের ভিড় যাতে না হয়, ঠিক সে একটি কারণে কিন্তু এই যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু এসেছে। হাজিরা যাতে তাদের নিরাপত্তা যাতে কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক একটি কারণেই কিন্তু এই ধরনের এই নিয়ম, এবং সেই নিয়মটি কিন্তু আসলে প্রতিবারই আমরা দেখছি, এবং ঠিক এবারও তার ব্যতিক্রম নয়। এবং ঠিক আজ থেকেই, অর্থাৎ যে 13 দিনের জন্য যে 23শে জুলাই পর্যন্ত শেষ দিন পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞাটি বলবৎ থাকবে। এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু আসলে কোনো সাধারণ মানুষ যারা চাইলেই কিন্তু মক্কা মদিনা, মক্কাতে যে নির্ধারিত হজের স্থানগুলো সেখানে চাইলে কিন্তু প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে হাজিদের যে নিরাপত্তা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, ঠিক একটি কারণে কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞাগুলো। অতীতে এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে আসলে নিরাপত্তা বলয়টা ভেঙে অনেক প্রচুর ভিড় হওয়ার কারণে কিন্তু অনেক হাজি মারা গিয়েছিলেন। কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সেই একটি কারণে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো আসে। যারা এই ধরনের
আইন অমান্য করে নির্দিষ্ট স্থানগুলোতে প্রবেশের অনধিকার চেষ্টা করবে, ঠিক তাদের জন্য কঠোর জরিমানা এবং শাস্তির বিধান রাখা হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ছুটি কাটিয়ে কাতার ফিরলে বাধ্যতামূলক 10 দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় প্রত্যেক কাতার প্রবাসী বাংলাদেশিকে। এতে প্রত্যেক প্রবাসীকে হোটেল কোয়ারেন্টাইনের জন্য গুনতে হয় 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ছুটি কাটিয়ে কাতার ফিরে এত টাকা দিয়ে হোটেলে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য। বাংলাদেশ সরকারের কাছে হোটেল খরচ বাবদ নগদ অর্থ সহায়তা দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার শুরু থেকে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর অবস্থানে কাতার। দেশটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে প্রত্যেক প্রবাসীকে থাকতে হয় হোটেল কোয়ারেন্টিনে। বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে হোটেল কোয়ারেন্টিনে 70 থেকে 1 লাখ টাকা খরচের যোগান দেয়া প্রবাসীদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে হোটেল কোয়ারেন্টিনের জন্য নগদ অর্থ সহায়তা দাবি করেছেন তারা। আমি সরকারকে বিনীত অনুরোধ করব, সৌদির মতো যদি কাতার প্রবাসীদেরকেও এই সুযোগটুকু দেয়, তাহলে কাতার প্রবাসী অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবে। তো আমরাও বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করবো, আমরা যারা শ্রমজীবী মানুষ কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য দেশে অবস্থান করছি, আমাদেরকেও যেন এভাবে হোটেল কোয়ারেন্টাইনে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা যারা কাতার প্রবাসী আছি আমাদেরও এখানে হোটেল কোয়ারেন্টাইনের জন্য বাংলাদেশে টাকা 70 থেকে 80-1 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। আমরাও যাতে এইভাবে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাই। কাতার থেকে 2 ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের কিছুদিনের জন্য হোটেল কোয়ারেন্টিন বাতিল করা হলেও বর্তমানে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের কারণে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের কাতার ফিরলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নির্দেশ জারি করা হয়েছে। সময় সংবাদ, কাতার। দীর্ঘদিন বন্ধ থাকার পর 12টি দেশের সঙ্গে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা যেমন নিজস্ব কর্মস্থলে ফিরে আসতে পারবেন, তেমনি কুয়েত থেকে নিজের দেশে পরিবার পরিজনদের কাছে ফিরেও যেতে পারবেন তারা। কুয়েত সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 16 মাস ফ্লাইট বন্ধ রাখার পর আবারও 12টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাস থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। সমস্যা প্লাস আমরা দেশের বাড়ি যাওয়ার জন্য চাইতেছি, কেউ যেতে পারতেছে না। আসতে পারে কুয়েত সরকার কিন্তু 12টা দেশের জন্য ফ্লাইট চালু করছে এবং যাইতে পারতেছে, আসতে পারতেছে। বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন যেন বাংলাদেশ বিমান চালু করা হয়। ফ্লাইট চালু করলেও করোনা টিকার 2 ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি 2020 সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে। সময় সংবাদ, কুয়েত। মালয়েশিয়ায় বিদেশিদের বৈধকরণের মেয়াদ বাড়লেও পাসপোর্ট নবায়ন করতে না পারায় গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করে 5-6 মাসেও মিলছে না নতুন পাসপোর্ট। এতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ থাকার ঝুঁকিতেই রয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। করোনার বৈশ্বিক মহামারীর প্রভাবে খাদ্যসহ নানা সংকটের মধ্যে পড়ে এখানে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে চাকুরি হারিয়ে অনেকে দেশেও ফেরত যেতে পারছেন না। মালয়েশিয়ার সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফেরা যাচ্ছে না। দেশটিতে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেও চলমান রয়েছে ইমিগ্রেশন বিভাগের ধরপাকড় অভিযান। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। 1 মাস ধরে আমরা অনেক কষ্টের ভেতরে রয়েছি, কাজ নাই, কাম নাই, টিকিট কেটে বসে আছি আজ 1 মাসেরও বেশি।
ফ্লাইট বন্ধ থাকার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না। আমার ভাষা প্রকাশ করার মতো না যে আমরা কি কষ্টে আছি। আমরা 1 মাস 2 মাস ধরে বসে আছি শুধু বিমান ফ্লাইটের কারণে। আমি আবার অনুরোধ করব মহামান্য হাইকমিশন, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে যাতে আমাদের দিকে অতি শীঘ্রই যাতে বিমান ফ্লাইট চালু করে আমরা যাতে দেশে যেতে পারি। মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধকরণের মেয়াদ বাড়ালেও বাংলাদেশিদের কাছে হঠাৎ করেই যেন সোনার হরিণ হয়ে উঠেছে পাসপোর্ট। নবায়নের জন্য আবেদন করে অনেকে 5-6 মাসেও পাচ্ছেন না নতুন পাসপোর্ট। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ থাকার ঝুঁকিতেই থাকছেন। করোনায় বিপর্যস্ত এসব প্রবাসীদের এমন দুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনার চোখ রাঙানি ছাপিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই ঘোষণা দিয়েছেন নতুন দিনের। ব্রিটেনে মাস্ক পরা, সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে না বলেও জানান তিনি। চলতি মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সোমবার এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী 19 জুলাই যুক্তরাজ্যে করোনার সব বিধি নিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 12 জুলাই সবশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। ডাউনিং স্ট্রিটে এই সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, ভ্রমণ ও স্বেচ্ছা আইসোলেশনের মতো বিষয়গুলো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। জনসন বলেন, গণটিকা কার্যক্রমের ফলাফল ইতিবাচক হওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। টিকা নেওয়ার পর শনাক্তের হার কিছুটা বেশি থাকলেও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ স্বাভাবিক জীবনে ফেরার রূপরেখা মঙ্গলবার পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরবেন। বরিস জনসন আরও বলেন, বাসা থেকে অফিস করার নিয়মও তুলে দেয়া হচ্ছে। Be necessary for government to instruct people to work from home, so employers will be able to start planning a safe return to the workplace. There will be no COVID certificate required as a condition of entry to any venue or event, although businesses and events can certainly make use of certification, and the NHS app gives you a COVID pass as one way to show your COVID status. মহামারী করোনার নতুন ধরন ডেল্টার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। ভারতীয় এই ধরন ছড়াচ্ছে আরও দ্রুত। এতে বিপাকে পড়েছে সবাই। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। প্রাণঘাতী করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। এবার হানা দিয়েছে ভারতীয় ডেল্টা। এ ধরনে গণহারে সংক্রমণ ছড়াচ্ছে গাউটেং সহ আশেপাশের কয়েকটি প্রভিন্সে। তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন আর স্বাস্থ্যবিধির পরও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতি আশঙ্কাজনক হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের এই তৃতীয় ধাপ গত 2 বারের ধাপের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং সংক্রমণের হার অনেক বেশি। এখানকার প্রবাসী বাংলাদেশিরা যেহেতু ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ রিটেল বিজনেসের সাথে জড়িত, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মারাত্মকভাবে সংক্রমিত হচ্ছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। আমরা সবাই আতঙ্কিত এবং বিপদগ্রস্তভাবে আছি। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ অনলাইন টেলিসেবা দিয়ে যাচ্ছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। বাংলাদেশিদের মধ্যে কিছু ভুল তথ্যগত কারণে তারা হাসপাতালে যেতে চায় না। অনেকেই ভাষাগত দুর্বলতার কারণেও যেতে চায় না। এটা সম্পূর্ণই ভুল। কোভিড-19 নতুন করে নতুন রূপে সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 3 দফা আক্রমণে সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধিত কমছে না আক্রান্ত আর মৃত্যুর মিছিল। খুব শীঘ্রই কমছে না সংক্রমণ আর কাটছে না অচল অবস্থা, এমনটাই আশঙ্কা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। জার্মানিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্লিনের টেম্পলফার মাঠে অনুষ্ঠিত বাংলাদেশি প্রবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুনর্মিলনীতে বিভিন্ন অঙ্গরাজ্যের শখানেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
এ সময় খাবারের আয়োজনের পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনেকে। পুনর্মিলনীতে যোগ দেয়া সবাই একে অপরের খোঁজ খবর নেয়ার পাশাপাশি যে কোনো সংকটে পাশে থাকার অঙ্গীকার করেন। জলবায়ু পরিবর্তনের কারণে গলতে শুরু করেছে আর্কটিক সাগরের শেষ বরফের অঞ্চলটিও। আর্কটিকের ওয়ান্ডেল সামুদ্রিক এলাকা হিসেবে পরিচিত এই বরফের অঞ্চল সব মৌসুমেই বরফে আচ্ছাদিত থাকত। সাম্প্রতিক গবেষণা বলছে চলতি গ্রীষ্ম মৌসুমে আর্কটিকের রেকর্ড পরিমাণে বরফ গলেছে। এটিকে ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। পৃথিবীর উত্তরের মেরু অঞ্চল আর্কটিক। এই অঞ্চলের পুরোটাই বরফে আচ্ছাদিত। দুর্গম আর্কটিক অঞ্চলে পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুক আর সামুদ্রিক সিলের আবাস। গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে ওয়ান্ডেল সামুদ্রিক এলাকাকে আর্কটিকের শেষ বরফ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত অন্যান্য এলাকার চেয়ে এই অঞ্চলের বরফ পুরু থাকে সারা বছর। সাম্প্রতিক গবেষণা বলছে গেল গ্রীষ্ম মৌসুমে আর্কটিক সমুদ্রের রেকর্ড পরিমাণ বরফ গলেছে। বিভিন্ন স্যাটেলাইটের পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, সারা বছর যেখানে পুরো বরফ জমে থাকে আর্কটিক সাগরের সেই একাংশ ওয়ান্ডেল অঞ্চলে সাগরের বরফের স্তরে গত বছরের আগস্টে ভয়াবহ চির ধরে। আর্কটিক সাগরে বিশাল বিশাল বরফের পুরু স্তরগুলো ভেসে ভেসে থমকে যায় গ্রিনল্যান্ড আর কানাডার উত্তর উপকূলে। স্যাটেলাইটে ধরা পড়ে সেখানে সমুদ্রের বরফের ঘনত্ব 50% কমে যায়। এটি গ্রীষ্ম মৌসুমে আর্কটিক সাগরে বরফের স্তর কমে যাওয়ার রেকর্ড। সূর্যের প্রখর তাপ আর ক্ষতিকর রশ্মি সমুদ্রপৃষ্ঠের বরফ প্রতিফলনের মধ্য দিয়ে মহাকাশে পাঠিয়ে দেয়, কিন্তু সমুদ্রের অন্ধকার অংশের বরফের স্তর সূর্যালোক শুষে নেয়, যা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। আর্কটিকের সমুদ্রের উপরিভাগের বরফ পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা বলছে 1981 থেকে 2010 সাল পর্যন্ত এই 2 দশকের মধ্যে প্রতি 10 বছরে আর্কটিক থেকে 13% বরফ গলে যাচ্ছে। সমুদ্রের ওপরের বরফ গলে যাওয়ায় সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে, অথচ সমুদ্রের ওপরের বরফ সূর্যের আলোর 80%ই মহাকাশে পাঠিয়ে দেয়। সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা বাড়ে না, কিন্তু যখনই এই বরফগুলো গলে যায় সমুদ্রের গভীরে থাকা বরফ পর্যন্ত সূর্যের আলো পৌঁছে যায়। এই বরফ সূর্যের আলোর 90% পর্যন্ত শুষে নেয়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সমুদ্রের ভেতরে জমে থাকা বরফে সূর্যের আলো পৌঁছাতে শুরু করলে এই অঞ্চলের তাপমাত্রা এমনভাবে বাড়বে যে পরিস্থিতি স্বাভাবিক করার মতো আর কোনো পথ মানুষের কাছে খোলা থাকবে না। এটি হবে ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবার দেশের খবর জানাবো। পদ্মা সেতুর 2 প্রান্তে ভাঙ্গা থেকে বাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এরই মধ্যে পদ্মা সেতুর রেল সংযোগের মাওয়া প্রান্তের রেল লাইন বসানো শুরু হয়েছে। লকডাউনেও সকাল থেকেই কাজ শুরু হয়ে যায়। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, স্বপ্নের পদ্মা সেতু একই সময়ে সড়ক এবং রেলপথ চালু হওয়ার জন্য কিন্তু এখন হুলস্থুল কাজ চলছে। আপনারা জানেন যে পদ্মা সেতুর দুপারে যে রেল লিঙ্ক রয়েছে সেই রেল লিঙ্কের কাজগুলো কিন্তু এখন বেশি দ্রুত করবার চেষ্টা করা হচ্ছে। এখানে আপনারা যে জায়গাটি দেখছেন যে সেটি হচ্ছে একটি আলোচিত বিষয়। সেটি পদ্মা সেতুর যে রেল লিঙ্কের নকশা, সেই নকশা কিন্তু পরিবর্তন আনতে হয়েছিল এবং দুপ্রান্তে কিন্তু 4টি যে খুঁটি সেটি অপসারণ করে নতুন ডিজাইন করতে হয়েছিল। এখন আপনারা দেখছেন যেখানে কাজ চলছে এটি পদ্মা সেতুর যে রেল লিঙ্ক সেটি মাওয়া প্রান্তের। এটি হচ্ছে পিএন 15 নম্বর খুঁটি। এই খুঁটিটি কিন্তু এখন 11টি পাইল বসবে এবং প্রথম যে পাইলটি 11 নম্বর পাইলটি সেটির কাজ কিন্তু আজকে শুরু হয়েছে। এই জন্য রেল লিঙ্কের প্রকল্পে একটি স্মরণীয় দিন আজকে। এবং এই খুঁটি থেকে যে 14 নম্বর খুঁটি, আরেকটি খুঁটি যেটিকে পিএন 14 অপসারণ করা হয়েছিল, সেটির দূরত্ব কিন্তু ছিল আগে মাত্র 38 মিটার। এখন কিন্তু সেই দূরত্বটি বাড়িয়ে আনা হয়েছে 80.60 মিটার। এবং আগে কিন্তু এই 2 খুঁটির মাঝখানে কংক্রিটের স্প্যান বসানোর কথা ছিল, কিন্তু এখন কিন্তু দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এখানে কংক্রিট না বসিয়ে এখানে স্টিলের স্প্যান বসাতে হচ্ছে। যেই স্প্যানটি চীনেই তৈরি করা হচ্ছে এবং সেটি শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসার কথা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং এই কারণে কিন্তু এই যে পদ্মা সেতুর যে 2 লেনের যে একটি ভায়াডাক্ট এসে নেমেছে, আপনার সামনে দেখছেন যে সেটি মাটির কাছাকাছি আছে। সেটি এখানে নামার পরে
পরে যে গাড়ি যাবে সে যাওয়ার প্রশস্ততা এবং হেড ক্লিয়ার যেটি এই দুটোকে সঠিক জায়গায় রাখবার জন্য কিন্তু এই নকশায় পরিবর্তন আনা হয়েছে এবং এই মাওপ্রান্তে যে রেল লিঙ্কের এই নতুন নকশা অনুযায়ী খুঁটি তৈরি সেটি সম্পন্ন হওয়ার পরে কিন্তু তারা বলছেন যে এই যে 15 নম্বর খুঁটির পরে কিন্তু 14 নম্বর খুঁটি যেখানে রেলের যে আরেকটি সাইড আপনি দেখছেন যে ফাঁকা সেখানে কিন্তু মাটি খুঁড়ে রাখা হয়েছে সেখানেও কিন্তু 11টি যে পাইল বসানো হবে এবং সেখানেও কিন্তু 14 নম্বরের 6টি পাইল ছিল এটি যেহেতু দ্রুত বেড়েছে সেখানে কিন্তু তারা পাইলও বাড়াতে হয়েছে এবং সেই কাজও শুরু হবে এবং এরপরে কিন্তু এই স্টিলের স্পান বসিয়ে দেওয়া হবে এর বাইরে কিন্তু যেই আমরা দেখছি রেলের ভায়াডাক্টের বা সংযোগ সেতু উপরে যে কাজগুলো হয়ে গেছে সেখানে কিন্তু স্লিপার বসানো হচ্ছে সেখানে রেল লাইন বসিয়ে দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু শুধু মাওপ্রান্তে রেল লাইন বসানো হচ্ছে কিন্তু অপর প্রান্ত যেটা আমরা বলবো যে জাজিরায় সেখানে এখনো কিন্তু রেল লাইন বসানো শুরু হয়নি তবে সেখানেও যে PS 21 এবং 22 দুটি খুঁটি অপসারণ করতে হয়েছে সেই দুটি খুঁটির কাজও কিন্তু সেখানে প্রক্রিয়া আছে যে দ্রুত সময়ের মধ্যে তারা এই নতুন নকশার খুঁটিগুলো উঠিয়ে দেওয়ার পরে কিন্তু যে মাঝখানে সামান্য যে তাদের গ্যাপ রয়েছে সেই গ্যাপটুকু পূরণ করার পাশাপাশি যে এই যে রেল লিঙ্কের কাজ সেটি পুরোদমে এগিয়ে নিতে পারবে এবং এটি তাদের অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল এবং পদ্মা সেতু যেদিন উদ্বোধন হবে সেদিনই যে তারা রেল এবং সড়ক একসঙ্গে চালু করতে পারবে কিনা যেটি নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সেই চ্যালেঞ্জটি কিন্তু অবসান ঘটেছে এবং পদ্মা সেতুর যে দায়িত্বশীল তারা বলছেন যে একই দিনে কাজ সম্পন্ন করবার জন্য তারা সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনি যেটি বলছিলেন যে ভাঙা থেকে যে মাওয়া পর্যন্ত যে রেল লিঙ্কের কাজ এটি কিন্তু পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই এই পদ্মা সেতু পার হয়ে কিন্তু এই রেল লিঙ্কের সড়ক ধরে এই সামনেই রেল স্টেশন করা হয়েছে সেখানে এসে শেষ হবে এবং এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় কিন্তু দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে যে সেতু চালু হলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেই অপেক্ষায় তো এই ছিল রেল লিঙ্কের সর্বশেষ মুন্সিগঞ্জের মাওয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল আর মাত্র 3টি ম্যাচের মধ্য দিয়ে এই পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের কিন্তু তার আগে ইতালির সমর্থকরা তাদের প্রিয় দলকে দেখতে চায় ফাইনালে তাদের স্বপ্ন এবার ইউরো কাপ আসবে ইতালির ঘরে রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ গত 11 জুন ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপের এবারের আসরের যাত্রা শুরু হয়েছিল 12 জুলাই ফাইনালের মধ্য দিয়ে লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে চলতি আসরের পর্দা নামবে তার আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি 1968 সালের বিজয়ের পর 2000 এবং 2012 ফাইনালে পৌঁছতে সক্ষম হলেও ইউরো কাপ ছোঁয়া হয়নি ইতালির টানা 32টি ম্যাচে অপরাজিত ইতালি স্পেনকে হারিয়ে ফাইনালে যাবে বলে প্রত্যাশা সমর্থকদের সকল প্রবাসী ইটালিতে যারা অবস্থান যারা ফুটবল প্রেমী সবাই ইটালির জন্যই অবশ্য দোয়া এবং সাপোর্ট করছে যেহেতু দুটোই বড় টিম ইটালিয়ান যারা খেলেছে ভীষণ ভালো খেলেছে খুব শক্তিশালী টিম ইনশাল্লাহ এবার ইটালিতে কাপ আমরা আশা করছি মানচিনির যে আমাদের ইতালি যে ফর্মে আছে আমরা অবশ্যই আশা করব ইনশাল্লাহ আমরা ফাইনালে পৌঁছতে পারবো ইটালি অনেক ভালো খেলে এবং কি স্পেনকে পরাজিত করে ফাইনালে যাবে ইতালি ফুটবল সমর্থকদের বিশ্বাস 53 বছরের আক্ষেপ ঘুচিয়ে এবার ইউরো শিরোপা ঘরে আনবে আজ্জুরিরা এই মহামারীর সময় খেলা একটু আনন্দ দেয় আমি ইতালির পুরো টিমকে সমর্থন করি আশা করি সেমিফাইনালে ইতালি জিতবে এবং আমরা আবারও আনন্দ করতে পারবো এই বছর আমরা অনেক শক্তিশালী আশা করব সেমিফাইনালে আমরা অবশ্যই জিতব আগাম অভিনন্দন ইতালি টিমকে বাংলাদেশকেও জানাচ্ছি শুভেচ্ছা শুরু থেকে গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় দলটি ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল এবার শক্তিশালী আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষকে সমীহ করলেও জিতবে ইতালি তাই অনেকে আগাম বিজয় উল্লাসেরও প্রস্তুতি নিয়ে রেখেছে জুমানা মাহমুদ সময় সংবাদ ইতালি বিশ্বের বুকে সবচেয়ে ছোট পশু হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের রানীর নাম গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠার অপেক্ষা সরকারের পক্ষ থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন এ নিয়ে গত 2 দিন ধরে সাভারের একটি বাণিজ্যিক খামারে রানীকে দেখতে ভিড় করেছেন অনেকে সাভার থেকে মুজাফর হোসাইন জয় ও মনির হোসেনের ভিডিও নিয়ে রিপোর্ট
শান্ত প্রকৃতির সাদা রঙের এই গাভীটির নাম রানী। গলায় বাঁধা ঘণ্টায় টুংটাং শব্দ তুলে আয়েশি ভঙ্গিতে ঘুরে বেড়ায় পুরো খামারে। মাত্র 20 ইঞ্চি উচ্চতা আর 26 কেজি ওজনের এই রানী এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। খুব শিগগিরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের রানী। আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো লিমিটেড কারখানায় সবচেয়ে ছোট গরু রানীকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। প্রতিদিন গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা ভিড় জমাচ্ছেন রানীকে দেখতে। বিশ্ব রেকর্ড গড়তে যাওয়া রানীর সাথে তুলছেন সেলফিও। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওনারা আসছিল দেখছি, তো আমিও শুনতে পাচ্ছি, দেখতে আসছি। আমি এটা দেখতে এসেছি, আমার খুব ভালো লেগেছে, আমি ছবি তুলেছি। 2 বছর বয়সী রানীর খাওয়া দাওয়া আর চলাফেরা অন্য গরুগুলোর চেয়ে একটু আলাদা। বেশিরভাগ সময়ই মাঠে ঘুরে বেড়াতে পছন্দ করে রানী। খের কেটে খাওয়াইতে হয়, 2 থেকে 3 ইঞ্চি করে কেটে দিতে হয়। এটা সবার শখের গরু এখানকার। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট গরু। এটার সাথে অন্যান্য ভুটানিক গরু আছে, বক্সার বুট্টি যেটা আছে, ওগুলো উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি। রানীকে কিনতে ইতিমধ্যেই অনেকেই লাখ টাকা হাঁকছেন। তবে গিনেস বুকে রেকর্ড করার পরেই এ বিষয়ে ভাববেন খামারটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, ওনারা আমাদেরকে অলরেডি পজিটিভলি রিপ্লাই দিয়েছেন। খামারে আনার পর থেকে নিয়মিতই রানীর সার্বিক বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি তদারকি করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের পরামর্শ অনুযায়ী ওনারা সেই অনুযায়ী ওকে দেখভাল করছে এবং ম্যানেজমেন্ট করছে। বক্সার ভুট্টি জাতের রানী নামের গরুটি গত 2 বছর ধরে আছে সাভারের এই খামারে। খামারটিতে এই জাতের আরো বেশ কয়েকটি গরু রয়েছে। সময় সংবাদ, সাভার। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড, 164 জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় 10,000। কঠোর বিধি নিষেধ বাড়ল আরো 7 দিন। আগামী সপ্তাহে আবারও শুরু গণটিকাদান। ভারত থেকে নেমে আসা ঢলে দেশে প্রকট হতে পারে বন্যা পরিস্থিতি। ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ার শঙ্কায় 14 জেলা, দেখা দিতে পারে নাব্য সংকট। বগুড়ায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর বেহাল দশা, ধসে পড়ছে দেয়াল, ভাসছে পানিতে। নির্মাণ পরিকল্পনায় ত্রুটি ছিল, স্বীকার করলেন জেলা প্রশাসক। এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতায় বাধা সৃষ্টি করছে মূল পয়েন্টে পড়ে থাকা 2000 কন্টেইনার। খালাসের অপেক্ষায় আরও 3000, দ্রুত সরানো না হলে অচলাবস্থার শঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।